কোনো সংসদ সদস্য আগের মতো জমির প্লট নিবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না। উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আমার মনে হয় যে এটা সাংঘাতিক নোটেবল। আমার বাংলাদেশের মানুষজন খুব ভালোভাবে নিয়েছে। ওনার পিছনে কোনো ছবি ছিল না, উনি ওই ছবির বিতর্কের মধ্যে আমাদের জাতিকে আর জড়াননি। প্রধানমন্ত্রী মোটর কেটে সবসময় 12 থেকে 14টা গাড়ি থাকে, উনি 4টা গাড়ি নিয়ে উনি অফিসে গিয়েছেন। যে বাড়িতে ছিলেন সেই বাড়িতেই আছেন। উনি প্রধানমন্ত্রীর কোনো বিলাসবহুল বাড়িতে কিন্তু উনি মুভ করেননি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান দেশের কথা। আপনাদের সাথে আছি সুজন মাহমুদ। আমাদের দর্শক, আমাদের সাথে আজকে আছেন এমন একজন মানুষ যিনি এই সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত বিএনপির যে প্রতিশ্রুতিগুলো ছিল, বিএনপির বিভিন্ন ধরনের জনগণকে নিয়ে চমকপ্রদ যে আয়োজনগুলো ছিল সেগুলোর সাথে খুব নিবিড়ভাবে কাজ করেছেন। বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ সুজন। দর্শক, আজ আমরা কথা বলবো, আসলে আপনারা জানেন যে নতুন সরকার গঠন হয়েছে, দায়িত্ব নিয়েছে মাত্র দুদিন চলে গেছে। এর মধ্যেই পবিত্র রমজান শুরু হয়েছে। আমরা ঠিক এই সময়ে কথা বলছি, নতুন সরকারের নানা ইস্যু নিয়ে কথা বলতে চাই। প্রথম আপনার কাছে একটু জানতে চাই যে মর্নিং শোস্টার ডে, এই একটা প্রবাদ আছে, সেই জায়গা থেকে এই খুব অল্প দিন, 2 দিন মাত্র, 2 দিনেই আসলে কি ধরনের চমক দেখাতে পেরেছেন বিএনপি সরকার? ভালো প্রশ্ন। আমি প্রথমেই প্রশ্ন উত্তর দেওয়ার আগে বিগত যে সরকার, প্রফেসর ইউনূসের অধীনে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সংঘর্ষ হয়েছে এই নির্বাচনে। আমাদের দেশে 42,000-এর বেশি ভোট কেন্দ্র আছে। আমরা শুনেছি মাত্র 68টা ভোট কেন্দ্রে ভায়োলেন্সের খবর পাওয়া গেছে। তো আমার মনে হয় যে ধন্যবাদটা প্রফেসর ইউনূস এবং তার সরকার এটা প্রাপ্য। আপনি যে প্রশ্নটি করেছেন, আপনারা ভালো করে জানেন যে এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে, ওনার গাইডেন্সে আমরা সরকারে যদি বিএনপি যায়, সরকার কি করবে তার অনেক পরিকল্পনা আমরা আগে থেকেই করে ফেলেছি। প্রায় 1 বছরেরও বেশি সময় আগে থেকে আমরা এই পরিকল্পনা শুরু করি। পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল বিভিন্ন সেক্টর, যে সেক্টরগুলো মানুষের জীবন জীবিকার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, উমেন্স এম্পাওয়ারমেন্ট। এই প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি বলবো, প্রথমবারের মতো বিএনপি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারে গেলে পরে কোন ধরনের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব, আমরা কিভাবে কাজ করব, সে হোমওয়ার্কটা আমরা আসলে অনেক আগেই শুরু করেছি। 1 বছর আগে থেকে আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে বিভিন্ন প্রফেশনালদেরকে আমরা মোবিলাইজ করেছি এবং আমরা শিক্ষায় কি পরিবর্তন আনবো, আমরা স্বাস্থ্যে কি পরিবর্তন আনবো, আমরা কৃষিতে কি পরিবর্তন আনবো, আমরা নারী উন্নয়নে নারীদের স্বাবলম্বী করার জন্য আমরা কি পরিকল্পনা আমরা আমরা পরিবর্তন আনবো, আমরা ক্রীড়ার ক্ষেত্রে আমরা কি করব, আমরা পরিবেশ এবং আমাদের জলবায়ুর যে ভারসাম্য এটা রক্ষার জন্য আমরা কি করব, আমাদের দেশে যারা ধর্মীয় নেতা আছে, সম্মানিত ব্যক্তিরা আছে সমাজে, ওনাদের জীবন মান উন্নয়নের জন্য আমরা কি করব, এই কাজগুলো আমরা আসলে আগে থেকেই শুরু করেছি। এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে শপথ নেওয়ার পরপরই বেশ কিছু প্রায়োরিটি এরিয়াতে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমি ওখানে যাওয়ার আগে একটু বলে নেই যে জনগণ জনগণের উপরে দুর্নীতি বলেন বা যারা শাসক শ্রেণী তাদের আচরণ বলেন, এটা জনগণের উপরে একটা জগদ্দল পাথরের মতো আমাদের দেশে চেপে বসেছিল। আমাদের নেতা, আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন যে উনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই উনি বেশ কয়েকটা ঘোষণা দিয়েছেন। উনি এই যে পরিবর্তন উনি শুরু করেছেন উনি নিজের থেকে প্রধানমন্ত্রী হিসাবে। উনি ওনার গাড়িতে উনি ফ্ল্যাগ ব্যবহার করেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী মোটর কেটে সবসময় 12 থেকে 14টা গাড়ি থাকে, উনি 4টা গাড়ি নিয়ে উনি অফিসে গিয়েছেন। উনি ওনার পৈতৃক বাড়ি, ওনার মায়ের বাড়ি, ওনার নিজের বাড়ি, যে বাড়িতে ছিলেন সেই বাড়িতেই আছেন।
উনি প্রধানমন্ত্রীর কোনো বিলাসবহুল বাড়িতে কিন্তু উনি মুখ করেননি। উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আমার মনে হয় যে এটা সাংঘাতিক নোটেবল। আমার বাংলাদেশের মানুষজন খুব ভালোভাবে নিয়েছে। ওনার পিছনে কোনো ছবি ছিল না। উনি ওই ছবির বিতর্কের মধ্যে আমাদের জাতিকে আর জড়াননি। উনি বেশ কিছু নির্দেশ, প্রথম যে ওনার ক্যাবিনেট মিটিং, সেখানে উনি বেশ কিছু নির্দেশনা উনি দিয়েছেন, কিছু গাইডেন্স উনি দিয়েছেন। সেই গাইডেন্সগুলোর মধ্যে অন্যতম কিছু হলো যে কোনো সংসদ সদস্য আগের মতো জমির প্লট নিবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না। তার জনগণের সেবার জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। মানে এটা কি তার দলের সংসদ সদস্যদের মধ্যে সবার, নাকি না সব ধর বিরোধী দলের থেকে শুরু করে সবার? উনি সংসদের নেতা, তো উনি এটা বলেছেন। তা আমি ধরে নিচ্ছি সবার জন্য এটা প্রযোজ্য হবে, দিবে না। উনি বলেছেন যে যারা মন্ত্রী হয়েছেন তারা তাদের টয়োটা, সাদা রঙের টয়োটা গাড়িতেই যাতে আসেন, এবং গাড়ির রক্ষণাবেক্ষণ, ড্রাইভার এবং গাড়ির যে জ্বালানি দরকার, এটা যেন উনি নিজেই এই ব্যয়ভার বহন করেন, সরকারের উপরে চাপিয়ে না দেন। এরকম আরো বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলো আমাদের দেশের জনগণ সাংঘাতিক ভালোভাবে গ্রহণ করেছে। আমরা অনেক ফিডব্যাক পেয়েছি। আমাদের যেমন গ্রাসরুটস নেটওয়ার্ক নামে বিএনপির আমাদের একটা অর্গান আমরা তৈরি করেছি, আমি সেটার প্রধান। আমাদের নির্বাচনের আগে আমরা দেখেছি যে হ্যাঁ, এটা একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত প্রান্তিক আপনারা কাজ পর্যায়ে করেছেন। আমরা খবর পৌঁছে দিতে পারি, খবর নিয়েও আসতে পারি। আমাদের গ্রাসরুটস নেটওয়ার্কের যে ভলেন্টিয়াররা আছে দেশের সর্বপ্রান্তে ছড়িয়ে আছে, আমরা ফিডব্যাক পেয়েছি যে বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে এই স্টেপগুলো, এই দিক নির্দেশনাগুলো, এগুলোকে সাংঘাতিক ভালোভাবে গ্রহণ করেছে। এবং মানুষ মনে করে যে ওনার এই ফরওয়ার্ড লুকিং এবং আধুনিক যে একটা দৃষ্টিভঙ্গি সরকার চালানো, এটা যদি উনি অব্যাহত রাখেন, তাহলে পরে আমাদের যে এতদিন যে বাংলাদেশের আমরা প্রত্যাশা করছিলাম, একটা সমৃদ্ধ বাংলাদেশের আমরা প্রত্যাশা করি, শুধুমাত্র এখানে মেগা প্রজেক্ট হবে না, আমাদের দেশের যে উন্নয়নটা সাধারণ মানুষের মধ্যে, সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে যাবে, ওইরকম একটা বাংলাদেশ আমরা পেতে চাচ্ছি। আমরা দেখলাম যে একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা চলে ভাইরাল হয়েছে, ছবি বা ভিডিও। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার গাড়ি বহরে যাচ্ছেন এবং এটা যানজটে আটকে আছেন। এর আগে আমরা গত সরকারের সময় আমরা দেখতাম যে ১ ঘন্টা আগে থেকে রাস্তা সব বন্ধ করে দেওয়া হতো। আমরাও মাঝে মাঝে এই ঘটনা, দীর্ঘদিন এই ঘটনার শিকার আমরা হয়েছি, যে আমরা খুব গুরুত্বপূর্ণ কোথাও আমরা যাচ্ছিলাম, ঠিক সেই সময় দেখলাম যে ভিআইপি প্রোটোকলের নামে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। তা আমরা মনে মনে কিন্তু যে ভিআইপি যাচ্ছিলেন তাকে আমরা বদদোয়াই দিতাম। তা সেই জায়গার একটা পরিবর্তন ঠিক সে সময় যখন আমরা সাংবাদিকতার কারণে অনেক সময় দাবি উঠেছে যে আসলে এই ভিআইপি প্রোটোকলে জনগণকে কষ্ট দেয়া কতটা যুক্তিযুক্ত, তখন তারা কিন্তু নিরাপত্তা ইস্যুটাই দেখিয়েছিল আর কি। কিন্তু আমরা আসলে সেই পরিবর্তনের না, আসলে নিরাপত্তার নামে ওনারা ব্যক্তিগত যে বিলাসিতা বিলাসিতা এবং এবং দাম্ভিকতা, মানুষকে দেখানো যে আমি খুব ক্ষমতাশালী একজন মানুষ, মানে এইটাই ছিল প্রধান নিরাপত্তার খোলসে, এইটাই ছিল প্রধান উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে, যেটা আমাদের দেশে খুব বেশি হয়নি। অন্তত গত 15 থেকে 20 বছর কেউ কোনো স্বতঃস্ফূর্ত ভোট দেখতে পায়নি। উনি একটা স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে এসেছেন। বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, 209টা আসন বিএনপি একাই পেয়েছে, শরিকরাও আরো আসন পেয়েছে। আমরা মনে করি যে জনগণের ভালোবাসা যদি থাকে, জনগণের ভালোবাসাই সবচেয়ে বড় ঢাল হিসাবে কাজ করে। অবশ্যই এখানে এসএসএফ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা থাকবে, এসএসএফ আছে, কিন্তু এই যে একটা নতুন ব্যবস্থাপনা, ট্রাফিক লাল বাতি জ্বললে পরে প্রধানমন্ত্রী গাড়ি দাঁড়িয়ে যায়, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়িতে উনি অফিসে আসেন, এই যে নতুন ধারা যে শুরু হলো, আমার মনে হয় যে বাংলাদেশের যারা তরুণ জনগোষ্ঠী, যারা বয়সে ছোট, জেনজি বা তার চেয়ে ছোট যারা আছে, নারীরা আছে, ওনারা এই ব্যাপারটাকে অত্যন্ত আরো বেশি ভালোভাবে নেবে এবং দেশ গড়ার কাজে সবাই সম্পৃক্ত হবে এবং একসাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আপনি যে বলছিলেন যে আসলে পরিবর্তনটা নিজের মধ্য থেকেই সবার আগে উনি শুরু করেছেন, এটাই তো তার একটা বড় নজির। হ্যাঁ, উনি
অন্যদের বলার অনেক আগেই উনি নিজেই পরিবর্তনটা সবাইকে দেখিয়েছেন। উনি বাসা থেকে বেরিয়েছেন 4টা গাড়ি নিয়ে। উনি কোনো ফ্ল্যাগ গাড়িতে উনি ব্যবহার করেননি। উনি বলেছেন যে ফ্ল্যাগ ব্যবহার করবো শুধুমাত্র যখন রাষ্ট্রীয় প্রোটোকলের দরকার হবে, যখন অন্য দেশের অতিথি আসবে, রাষ্ট্রপ্রধান আসবে, তখন আসলে ফ্ল্যাগের দরকার হবে। আদারওয়াইজ আমি তো আমার দেশেই আছি, আমার সাধারণ মানুষের সেবক হিসাবে উনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, এটা আসলেই অত্যন্ত, আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড। এটা বাংলাদেশের কেন, বাংলাদেশের আগেও যদি আপনি যান, আহ, আমরা যে পরাধীন ছিলাম পাকিস্তানের কাছে, এরকম নজির মনে হয় আমরা কখনো দেখি। যখন সরকার গঠন হলো একদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই রমজান উপলক্ষে আমরা দেখি, নর্মালি এর আগে দেখতাম রমজান আসলেই আমাদের বাজার মূল্য, দ্রব্য মূল্য হু হু করে বেড়ে যেত। মানুষের মধ্যে একটা মানে বাজারের পরিস্থিতি একটা নৈরাজ্য, যেখানে অন্য দেশ অথবা নরমালি অন্য সময় অথবা হচ্ছে এই রমজান উপলক্ষে মানুষের প্রতি সিম্প্যাথিজ হওয়ার কথা ছিল। তো এটা নিশ্চয়ই এতদিনের যে কালচার, সেই কালচারের জায়গায় নতুন বিএনপি সরকার গঠন করে পরের দিনে রোজা, এটা নিশ্চয়ই আপনাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এটা চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের সবাই মনে রাখতে হবে যে বাজার যে ঠিক রাখা, দ্রব্যমূল্য ঠিক রাখা, এটা কিন্তু শুধুমাত্র আইন করে ঠিক রাখা যায় না। এটা শুধুমাত্র ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে ঠিক রাখা যায় না। এটা ঠিক রাখতে হলে জনগণের অংশগ্রহণ, জনগণের পার্টনারশিপ ভীষণ ইম্পর্টেন্ট। জনগণকে বা বাজারের সাথে যারা জড়িত, ইম্পোর্টার থেকে শুরু করে হোলসেলার, রিটেইলার, যারা তাদেরকেও মনে করতে হবে যে না, আমরা এই রাষ্ট্র যে সামনে এগিয়ে নেব, আমরাও অ্যাক্টিভ পার্টনার। তো যেহেতু আমাদের বর্তমান সরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে এসেছে, আমি মনে করি যে যারা এই বাজারের সাথে যতগুলো অ্যাক্টর জড়িত আছে, সবাই তাদের দায়িত্ব বোধ থেকেই তারা কাজ করবে, এবং দ্রব্যমূল্য যাতে সবার জন্য সহনীয় থাকে এই ব্যবস্থা তারা নিজেরাই করবে। এখানে আইন রক্ষাকারী বাহিনী বা সরকারি অন্যান্য এজেন্সির যে খুব বেশি কঠিন কোনো ভূমিকা নিতে হবে আমার মনে হয় না, কারণ জনগণ এই সরকারের সাথে নিজেকে পার্টনার হিসেবে ভাবছে। চ্যালেঞ্জের কথা যখন আসলোই, সেক্ষেত্রে বলতে জাস্ট একটু জানার জন্য যে আসলে আপনারা শুরুতেই মনে করছেন যে কোন কোন বিষয়গুলো আপনাদের চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে, মানে ফেলবে, সেখানে জনগণকেও কোঅপারেশন করতে হবে, নানা রকমের সবাইকে কোঅপারেশন করতে হবে, কিন্তু সে না, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কারণ আমরা তো গত 1.5 যুগের যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনাগুলো তো আছে। 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন, ওনারা চেষ্টা করেছিলেন কিছুটা পরিষ্কার করতে, কিন্তু আমার মনে হয় যে ওনারা অনেক কিছুই করতে পারেননি, কারণ জনগণের সম্পৃক্ততা সেখানে অনেক কম ছিল। সুতরাং চ্যালেঞ্জ আছে এখানে, মানুষের আমি বলবো মনোজগতের চ্যালেঞ্জ আছে। অনেকেই হয়তো ধরেই নিয়েছে যে অনিয়মটাই নিয়ম। হ্যাঁ, এটা অনেকেই ধরে নিয়েছে, অনিয়মটাই নিয়ম। আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যে পুলিশ, তারা এখনো সেই আগের যে তাদের যে মোরাল স্পিরিট, হ্যাঁ, ওই জায়গাটা ফেরত আসতে হয়তো এখনো সময় লাগছে। কারণ পুলিশকে যেভাবে শেখ হাসিনার সরকার নিজের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে, এবং যেভাবে গণধিকৃত হয়েছে, সেই গণধিক্ষার থেকে বেরিয়ে এসে আবার নতুনভাবে নতুন শক্তি নিয়ে কাজ করা, এটার জন্য সময় লাগবে। তবে আমি আশা করি আমাদের যে সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমাদের খুবই প্রিয় বড় ভাই সালাউদ্দিন আহমেদ, তো ওনাদের অনুপ্রেরণায় আমার মনে হয় যে পুলিশ তাদের মনোবল ফেরত পাবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই ভালো হবে। আমরা রুল অফ ল সবার জন্য আমরা এস্টাবলিশ করতে পারবো, খুবই গুরুত্বপূর্ণ। জনগণ যদি বুঝতে পারে যে আমি যে দলই করি না কেন, আমি যে মতবাদেরই হই না কেন, আমি যে ধর্মেরই হই না কেন, আমি যদি কোনো অপরাধ করি বা আমি যদি কোনো অপরাধ, আমার প্রতি কোনো অপরাধ হয়, আমি যদি আইনের আশ্রয় নিতে যাই, সবার জন্য আইন সমানভাবে কাজ করবে, এই মেসেজ যদি আমরা কাজের মাধ্যমে দিতে পারি, তাহলে পরে আমার মনে হয় জনগণের মনে অনেক স্বস্তি ফিরে আসবে। তারপরে ধরেন চ্যালেঞ্জের মধ্যে আছে, আমরা অবশ্যই যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছি বিভিন্ন সেক্টরে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ক্রীড়া সহ বিভিন্ন সেক্টরের প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। নো ডাউট যে প্রোগ্রামগুলো অনেক অ্যাম্বিশাস, হ্যাঁ, এবং এগুলো ইমপ্লিমেন্টেশন অত সহজ না। ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, একটা হলো টাকা, আমাদের আর্থিক সঙ্গতি থাকতে হবে। আরেকটা হলো আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে বা আমাদের যারা আমলারা আছে,
হ্যাঁ, তাদেরও সক্ষমতা থাকতে হবে। এখানে একটা বাজেট কনস্ট্রেন্ট তো আছে, আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে আমরা কিছু রিঅ্যালোকেশনের মাধ্যমে প্রায়োরিটি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে আমরা ফাইন্যান্স করতে পারি। আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা এক্সপার্ট আছেন, যারা এক্সপার্ট প্রফেশনাল আছেন, ওনাদেরকে কিভাবে আমরা এই সরকারি যে আমাদের গভর্নমেন্ট সিস্টেম, এই সিস্টেমের ভিতরে এনে ওনাদেরকে দিয়ে আমরা কিছু কাজ করাতে পারি। বিশেষ করে যে কাজগুলোর জন্য নির্দিষ্ট এক্সপার্টিস দরকার হয়। আমাদের দেখতে হবে যে আমাদের যারা আমলারা আছেন, এই আমলাদেরকে আমরা কিভাবে সঠিক মানুষকে সঠিক জায়গায় বসিয়ে সঠিক কাজটা দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারি। তো এই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে যেভাবে আছে, আমাদের যেটা ভালো সাইড সেটা হলো আমরা আমাদের যে চেয়ারম্যান, আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অনেক আগে থেকেই এই হোমওয়ার্কগুলো শুরু করেছেন এবং উনি অলরেডি আইডেন্টিফাই করেছেন যে কাকে দিয়ে আমি কি করাবো, কোথায় করাবো। তো আমার মনে হয় যে ওনার যে এই দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং ওনার যে ভীষণ এনগেজড নেতৃত্ব, এই নেতৃত্ব আমাদের চ্যালেঞ্জগুলোকে দ্রুত রিমুভ করে সামনে দিকে এগোতে অনেক সাহায্য করবে। এই চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই বাস্তবায়ন করবেন যে নতুন মন্ত্রিসভায় যারা এসছেন। আমরা দেখেছি যে নতুন মন্ত্রিসভায় এর আগে এত তরুণদের মিশ্রণ, মানে তরুণদের এত আহ, উম, মানে সংখ্যক তরুণ আমরা দেখা যায়নি কোনো মন্ত্রিসভায়। এবারে প্রথম তরুণ এবং প্রবীণদের যে একটা সংমিশ্রণ। তা সেই জায়গা থেকে আহ জনাব তারেক রহমানের যে উনি বাংলাদেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নে কি এই ধরনের সিদ্ধান্ত নেয় যে আসলে তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকে পড়বে বা তরুণরা সবচেয়ে বেশি সবার আগে কাজ করতে পারবে? পাশাপাশি এই মন্ত্রিসভার তরুণ তরুণরা ছিল একদিকে, আবার আরেকদিকে যারা এর আগে দায়িত্ব পালন করেছেন প্রবীণ। তো সামগ্রিকভাবে তাদের নিয়ে আপনার প্রত্যাশাটা কি? না, আমাদের তো দেশের জনসংখ্যার বেশিরভাগই তরুণ। সুতরাং তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য তরুণরা আসবে, এইটাই স্বাভাবিক। কিন্তু এই মন্ত্রিসভার যেটা ভালো একটা দিক সেটা হলো তরুণ যেমন আমাদের আছে, আমাদের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের নেতৃবৃন্দ আছেন এই মন্ত্রিসভায়। এখানে প্রফেশনালরাও আছেন। তারুণ্য, অভিজ্ঞতা এবং প্রফেশনাল যে তাদের এক্সপেরিয়েন্স, এই তিনটা সমন্বয় হয়েছে এই বর্তমান মন্ত্রিসভায়। এবং আমি মনে করি যে মন্ত্রীরা আছেন, অনেকেই আছেন, আপনি ঠিকই বলেছেন, প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন, কিন্তু আমার মনে হয় তাদের লার্নিং কার্ভটা খুব দ্রুত হবে, ইটস নট টু লং। হ্যাঁ, খুব লার্নিং কার্ভটা আমি আশা করি যে খুব দ্রুত ওনারা দে উইল টেক অন টু দেয়ার জব। আর আরেকটা বড় ব্যাপার হলো যে এবার আপনারা লক্ষ্য করেছেন যে ইলেকশন ক্যাম্পেইনের সময় আমরা চেষ্টা করেছি আমাদের যারা দলীয় নেতা আছেন, আমাদের যারা এমপি ক্যান্ডিডেটরা যারা ছিলেন, তাদেরকে কিন্তু আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ওনাদের সাথে আমরা যে ভবিষ্যতে ওনারা কী কাজ করবেন, কোন ধরনের উন্নয়ন প্রকল্প ওনারা বাস্তবায়ন করবেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, বিএনপি বিভিন্ন সেক্টরে কী কী ভ্যালু অ্যাড করবে, এই সম্পর্কে ওনাদের সাথে কিন্তু অনেক আলোচনা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে ওনাদের নতুন হলেও আমাদের যে পলিসিগুলো, এই পলিসিগুলো সম্পর্কে ওনারা অলরেডি জেনে শুনেই এখানে এসেছেন এবং খুব দ্রুতই এগুলো বাস্তবায়নের দিকে ওনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার মানে আপনারা একদিকে গণসংযোগ চালাচ্ছিলেন, আবার অন্যদিকে সরকার গঠন করলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সেদিকে যারা যারা দেশ পরিচালনার কাজে অংশ নেবেন তাদেরকে আপনারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিলেন একই সাথে। এক্স্যাক্টলি। ওনাদের শুধু প্রশিক্ষণই না, ওনাদের এ ব্যাপারে ওনাদের ওনাদের যে ভিশন, এই ভিশনটাকে এক্সপ্যান্ড করা। হ্যাঁ, এবং ওনারা আমাদের দেশের যে কনটেক্সটে, হ্যাঁ, আমাদের ইনস্টিটিউশনাল কনটেক্সটে ওনারা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশটাকে, এ নিয়েও আমাদের অনেক আলোচনা হয়েছে। এই তরুণরা বলা চলে যে কিছুটা জেনে শুনেই তারা প্রথমবারের মতো না, অনেকটা ব্যাক এন্ডের প্রশিক্ষণ নিয়েই তারা মন্ত্রিসভায় এসেছে। সুতরাং তাদেরকে অনভিজ্ঞ বলা যাবে না অবশ্যই। যে ভাই, একটা বিষয় আমরা দেখছি যে দীর্ঘদিন গেল যেই সরকার ছিল তাদের সময়, তার আগের সময়গুলোতে আমরা দেখছি কিছু কিছু সেক্টরে খুব নৈরাজ্যকর একটা পরিস্থিতি ছিল। এটা নিশ্চয় আপনাদের মাথায় আছে। এর মধ্যে যদি আমরা উল্লেখ করি সেগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য উল্লেখ করার মতো স্বাস্থ্য খাত। তো মানুষ কিন্তু এখানেই অসহায়, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, একদম যারা প্রান্তিক মানুষগুলো।
একই সাথে শহরের মানুষগুলো আমরা দেখা যাচ্ছে যে বেশি যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যাচ্ছেন চিকিৎসা নিতে, আবার যাদের সামর্থ্য নেই তারা এর মধ্যেই মানে একটা খুব অসহায়ত্বের আহ, পরিস্থিতির মধ্যে তারা কাটিয়েছেন। তাদের জন্য নিশ্চয়ই আপনাদের নতুন কোনো পরিকল্পনা আছে। তা সুতরাং এই নৈরাজ্য মোকাবেলায় বিএনপি সরকারের পরিকল্পনা কি আসলে? এই ব্যাপারে তো আমরা অনেকবারই কথা বলেছি স্বাস্থ্য খাত সম্পর্কে, এবং জনাব তারেক রহমান ওনার বিভিন্ন বক্তব্যে খুব ইনডেপথ উনি কথা বলেছেন যে ওনার পরিকল্পনাগুলো কি, আমাদের স্বাস্থ্য খাতকে আহ, ভবিষ্যতে চ্যালেঞ্জ যাতে ফেস করতে পারে, হ্যাঁ, তার জন্য আমরা কিভাবে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাবো এই নিয়ে আমরা কথা বলেছি। সত্যি কথা, আমাদের স্বাস্থ্য খাতে অনেক সমস্যা। আমাদের প্রথমত বাজেট অ্যালোকেশন, এটা জিডিপির 0.78% মতো আমাদের অ্যানুয়াল বাজেট স্বাস্থ্য খাতে, যেটা হওয়া উচিত ছিল 5%। তো আমাদের ম্যানিফেস্টোতে দেখেছেন যে আমরা চাই আহ, কোনো আস্তে আস্তে আমরা এটাকে 5%-এ নিয়ে যাব। এটা হয়তো 1, 2, 3 বছরে সম্ভব না, সময় লাগবে, কিন্তু আমাদের স্বাস্থ্যে বরাদ্দ 5%, জিডিপির 5% আমরা নিয়ে যাব। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। 100 টাকা খরচ করলে তার 73-74 টাকা নিজের পকেট থেকে খরচ হয়। এটা কমানোর জন্য আমাদের অনেক রকম পরিকল্পনা আমরা নিয়েছি। একটা পরিকল্পনা যেটা আমরা প্রায় বলে থাকি, যে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যকে নিয়ে যাব। আমাদের চিকিৎসা ব্যবস্থা এতদিন ছিল ট্রিটমেন্ট সেন্টার। তার অর্থ হলো আমরা একজন ব্যক্তি অসুস্থ হওয়ার শুরু হওয়ার পর থেকে আমরা ওয়েট করতাম কখন ওই ব্যক্তি এমন অসুস্থ হবে তখন অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিতেই হবে। আমরা প্রথম দিকে কোনো নজর দিতাম না। আমরা চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা হবে প্রিভেনশন কেন্দ্রিক, প্রতিরোধ কেন্দ্রিক, এবং আমরা হেলথ প্রমোশনের দিকে আমরা জোর দিব। এবং এই কাজগুলো করার জন্য আপনারা শুনেছেন যে বর্তমানে বাংলাদেশে প্রায় 40 থেকে 42 হাজার স্বাস্থ্যকর্মী আছে, যারা গ্রামে গ্রামে যে মানুষের ইউনিয়ন স্বাস্থ্যকর্মী যেটাকে বলে। স্বাস্থ্যকর্মী আছে। আমরা এই সংখ্যা বাড়াবো, আমরা আরো 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা অ্যাপয়েন্ট দিব যত দ্রুত সম্ভব। এর 80 ভাগই হবে নারী। তার অর্থ হলো যে আমরা এই স্বাস্থ্যকর্মী অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মাধ্যমে আমরা স্বাস্থ্যকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাব, যাতে করে আপনার যদি ব্লাড প্রেশার আজকে উচ্চ রক্তচাপ আপনি যদি ভোগা শুরু করেন, শুরুতেই আপনাকে আমি আইডেন্টিফাই করতে চাই, যাতে করে আপনাকে আমি পরামর্শ দিতে পারি যে আপনি কি খাবেন কি খাবেন না, আপনি কখন কতটুকু ব্যায়াম করবেন, যাতে করে আপনাকে আর ওষুধ খেতে না হয়। যদি এইটুকু যদি আপনাকে আমি ভালো করতে না পারি, হ্যাঁ, আপনাকে হয়তো আমি একটা ছোট ট্যাবলেট দিব যাতে আপনার ব্লাড প্রেশারটা কম থাকে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই যে আপনার ব্লাড প্রেশার এমন একটা স্তরে না যাক যেখানে যে আপনার স্ট্রোক হবে অথবা আপনার হার্ট অ্যাটাক হবে। মানে একবার স্ট্রোক বা হার্ট অ্যাটাক হলে এটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। আপনাকে তখন যেতে হবে বড় শহরে কোনো বড় হসপিটালে, আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। এবং এইরকম টাকা খরচ করতে যে আমাদের দেশের দেখা গেছে যে বছরে প্রায় 40 থেকে 50 লক্ষ পরিবার সর্বশান্ত হয়ে যায়, তারা এক্সট্রিম পভার্টির মধ্যে চলে যায়। আমরা এটাকে বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। তো ওইটাকে কমানোর জন্য আমরা হসপিটালগুলোতে দেখবেন যে কোয়ালিটি ট্রিটমেন্ট পাওয়া যায় না, কারণ সব হসপিটালগুলোতে রোগীতে পরিপূর্ণ থাকে। কেন এবং অনেক থাকে? জায়গায় জায়গাও থাকে না। হ্যাঁ, জায়গাও থাকে। কেন থাকে? কারণ আমরা প্রিভেনশন দিকে নজর দেই না। আমরা প্রত্যেককে অ্যালাউ করি যাতে সে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে যেতে বাধ্য হয়। তো আমরা এই প্রিভেনশনকে জোরদার করার মাধ্যমে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, এইটাকে প্রত্যেকটা মানুষ, আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার একটা প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিটের সাথে সে যুক্ত থাকবে, এবং কোনো রকম স্বাস্থ্য সমস্যা হলে পরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে সে সেবা নিতে পারবে, যাতে করে প্রাথমিক স্বাস্থ্যসেবার বাইরে আর যেতে না হয়, সেকেন্ডারি বা টার্সিয়ারি বা স্পেশালিস্ট কেয়ার তাকে দিতে না হয়। এগুলো করার মাধ্যমে আমরা আমাদের যে আউট অফ পকেট হাই এক্সপেন্ডিচার আমরা মনে করি এটা কমায় আনতে পারবো। সরকারের যে ওভারঅল এক্সপেন্ডিচার অন হেলথ, ওইটাকে আমরা কমাতে পারবো। আমরা যদি হাসপাতালে ওভার ক্রাউডিং কমাতে চাই, যদি কমাতে পারি, আমরা তাহলে হসপিটালের যে হেলথ সার্ভিস ডেলিভারি, এটা মান আমরা উন্নয়ন করতে পারবো। ডাক্তার সাহেবরা তখন অনেক সময় পাবেন, তা ওনাদেরকে দিনে 200 রোগী দেখতে হবে না, ওনারা দিনে যে কজন রোগী ওনারা সঠিকভাবে দেখতে পারবেন ওই কজন রোগীই দেখবেন। সুতরাং আমাদের ওভারঅল উদ্দেশ্য হলো আমাদের টোটাল হেলথ সিস্টেমের এফিসিয়েন্সি বাড়ানো, হেলথ সিস্টেমকে এফিসিয়েন্ট করা, যাতে করে মানুষ সেফ ফিল করে, মানুষ যাতে হেলথ সিস্টেমের উপর একটা তাদের যে ট্রাস্টটা নষ্ট হয়ে গেছে, যে দূরত্ব তৈরি হয়েছে, ওই দূরত্বটা কমে আসে, ট্রাস্ট আবার ফিরে আসে। মানুষ যাতে আমাদের দেশের বাইরে আমাদের যে হার্ড আর্ন যে বৈদেশিক
মুদ্রা এটাকে খরচ করে বাইরে যে চিকিৎসা যাতে না হয়। আহ, এটা নিশ্চয়ই অনেক ভালো উদ্যোগ। বিএনপির নির্বাচনী ইস্তেহারের যে ঘোষণা, সেই ঘোষণা অনুসারে প্রায়োরিটি বেস কার্যক্রম নিশ্চয়ই আপনারা শুরু করেছেন, মানে এটা আমরা দেখতে পেরেছি যে এটা শুরু করেছেন। তা সেখানে ফ্যামিলি কার্ড সম্পর্কে আমরা সবাই জেনে গেছি অলরেডি, এটা শুরু হয়ে গেছে। এর বাইরে প্রায়োরিটি বেস সামাজিক নিরাপত্তা ইস্যু বা বিভিন্ন ইস্যুতে আপনারা কোন কোন বিষয়গুলোকে তুলে ধরবেন, যেগুলো প্রায়োরিটি বেস শুরু করবেন? আমাদের তো আজকে তৃতীয় দিন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার। তো রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই আসলে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো মিটিং করেছেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি উনি খাল খনন নিয়ে আলোচনা করেছেন, যে খাল খনন কাজটাকে আমরা দ্রুত শুরু করে দিতে চাই। আপনারা জানেন যে আমরা 20,000 কিলোমিটার খাল পুনর্খনন এবং নদী খননের পরিকল্পনা আমরা করেছি। উনি বৃক্ষরোপণ সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা জানেন যে আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ বাংলাদেশে করতে চাই। ওই বৃক্ষরোপণ কিভাবে শুরু হবে, কোত্থেকে শুরু হবে, হ্যাঁ, এই আলোচনা উনি শুরু করে দিয়েছেন। এছাড়াও আরো হয়তো কিছু আলোচনা হয়েছে যেটা আমি এখনো জানি না, কিন্তু আমি বলবো যে আমাদের যে পরিকল্পনাগুলো না, আছে। আমরা আপনাদের পরিকল্পনাগুলো, মানে আসলে আপনারা ওই সময় যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছেন, যে সরকার গঠন হওয়ার সাথে সাথেই যেই মানে স্পেসিফিক কিছু বিষয় যেগুলোকে আপনারা সবার আগে শুরু করতে চান, তার মধ্যে একটা ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, এর পাশাপাশি আর এছাড়াও কৃষক কার্ডের কাজ, ফার্মার্স কার্ড, যেটা ফার্মার্স আমরা বলি কৃষক কার্ড, কৃষক এই কার্ড। কৃষক কার্ডের ব্যাপারে আলোচনা হয়েছে। এটা এটা শুরু হয়ে যাবে। প্রাইমারি হেলথ কেয়ার, এগুলো নিয়ে আমরা আগে থেকেই আহ, কথা বলছি। যেমন এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ওনারা ডিজিটাল হেলথের উপরে একটা প্রকল্প অলরেডি ফাইনালাইজ করে ওনারা রেখেছেন। আমরা খুব দ্রুত এটা পাইলট শুরু করব, যেটার মাধ্যমে স্বাস্থ্য কার্ড, ইলেকট্রনিক রেফারেল সিস্টেম, ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক প্রেসক্রিপশন পোর্টাল, হ্যাঁ, এগুলোকে আমরা পাইলট করব এটা বাংলাদেশে। সরকারিভাবে এগুলো সরকারিভাবে সরকারি পাইলট উদ্যোগে। হবে, এবং এই জন্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। জি, ধন্যবাদ যে ভাই, আপনি দীর্ঘক্ষণ সময় দিলেন আমাদেরকে। অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।